রাজনীতি নামে অরাজকতা করতে চাইলে জনগণই জবাব দেবে, চাঁদপুরে প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার। পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণায় সরকারকে জামায়াত আমিরের সাধুবাদ। ভালো কাজে পাশে থাকলেও স্বৈরাচারী আচরণে কঠোর পরিণতির হুঁশিয়ারি। ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইলেও সীমান্ত হত্যা অগ্রহণযোগ্য বললেন ফখরুল। বিএনপি পানির ন্যায্য হিস্যা আদায় করবে, মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং ঈদে চামড়া বোঝে চাপ সামলাতে অক্ষম সাভারের ইটিপি, বললেন শিল্পমন্ত্রী। আন্তর্জাতিক বাজার ধরতে সংকটের সমাধান চায় মালিকপক্ষ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনিমা বিনতে তাহের। রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে দেশের মানুষ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী দিনে কেবল দেশ গড়া ও জনগণের ভাগ্য উন্নয়নের রাজনীতি হবে। বিকেলে চাঁদপুরে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণের পর আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে কুমিল্লা চাঁদপুরে বিভিন্ন পথসভায় অংশ নিয়ে 20 কোটি মানুষ একসঙ্গে কাজ করলে দেশ মর্যাদা নিয়ে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন সরকার প্রধান। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। এলাকাবাসী, প্রিয় ভাই বোনেরা, আমাদের শনিবার বিকেলে চাঁদপুর সদরের বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শহরের সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, যা সরকার গঠনের 1 মাসের মধ্যেই বাস্তবায়ন শুরু হয়েছে। আমরা নির্বাচনের আগে আপনাদের কাছে, সারা দেশের মানুষের কাছে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, কৃষক কার্ডের কথা বলেছিলাম, আরো যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে সেই কাজগুলো শুরু করেছি। একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি সৃষ্টি করছে অভিযোগ করে সরকার প্রধান বলেন, এ ধরনের চক্রান্ত দেশের মানুষই রুখে দেবে। একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে। আজকে আপনাদেরকে সামনে রেখে আমি বলে দিতে চাই পরিষ্কারভাবে, 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। এর আগে বাবা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চাঁদপুরের ডাকাতিয়া নদী ঘেঁষা খর্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চায় সরকার। দেশ শুধু স্বাধীন করলে হবে না, দেশ যদি স্বাধীন করে, দেশকে যদি স্বৈরাচার মুক্ত করে, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশের কৃষকের কথা মাথায় রেখে কৃষির উন্নয়ন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খননের অংশ হিসেবে চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন সহ বিভিন্ন কর্মসূচি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। এর আগে কুমিল্লার পথসভায় সরকার প্রধান বলেন, কুমিল্লাকে বিভাগ করা নিয়ে জনদাবি বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বিভাগ, এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ। পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিনি। বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় জামায়াত আমির বলেন, সরকারের ভালো কাজে পাশে থাকলেও স্বৈরাচারের মতো আচরণ করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে 11 দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেয়ায় সরকারকে সাধুবাদ জানান তিনি। বলেন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিস্তা সহ ওই 3টা নদীর পাড়ের মানুষের 2.5 কোটি মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সরকারের ভালো কাজের সহায়তার আশ্বাস দিয়ে জামাত আমির বলেন, স্বৈরাচারের মতো আচরণ করলে পরিণতি ভালো হবে না। যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল, একই পথ ধরে আপনারাও হাঁটছেন। স্বৈরাচারের যে পরিণতি অতীতে হয়েছে,
আপনাদের পরিণতি ভিন্ন হবে না যদি এই পথ থেকে আপনারা ফিরে না আসে। সমাবেশে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, জাতীয় নির্বাচনে ছাড় দেওয়া হলেও স্থানীয় নির্বাচনে সেই সুযোগ নেই। আমরা জাতীয় নির্বাচনে ছাড় দিয়েছি, কিন্তু স্থানীয় নির্বাচনে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপির রাজনীতি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। যদি জনগণের সাথে প্রতারণা করেন, যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে, এই বাংলাদেশে বিএনপির রাজনীতি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। প্রতিবেশী দেশ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করার পাশাপাশি সীমান্তে সকল হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ফারাক্কা বাঁধ সহ ভারতের সঙ্গে পানি নিয়ে যেসব সমস্যা রয়েছে সেগুলো বিএনপি সরকারি সমাধান করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় সভায় এসব কথা বলেন তারা। নাজমুল ইসলামের প্রতিবেদন। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি। এতে অংশ নেন মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ বেশ কয়েকটি সংগঠন। এ সময় বক্তারা ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে বিদ্যমান চুক্তিগুলোর যথার্থ বাস্তবায়ন নিশ্চিতের দাবি জানান। বাংলাদেশের রাজনীতির সবচাইতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, মাওলানা ভাসানীর হাত ধরেই বিএনপির হাতে ধানের শীষ প্রতীক এসেছে। এই দল জানে কিভাবে ফারাক্কা সমস্যার সমাধান করতে হয়। মাওলানা ভাসানী 1976 সনে হাতে তুলে দিয়েছেন ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে। অতএব ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কেমন করে করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল ব্যক্তি বা সরকারের জন্য নয়, জাতির জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবেশী দেশ থেকে পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে হবে। জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো দলের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, কোনো সরকারের জন্য নয়। নিজের জাতির স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আজকে সমস্ত দলগুলোকে, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই আমাদের গঙ্গা পানির যে হিস্সা, অন্যান্য নদীগুলোর যে হিস্সা, সেই হিস্সা আমাদের আদায় করতে হবে। মন্ত্রী বলেন, সীমান্তে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা আশা করব, ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী। আমরা প্রতিবেশীর সঙ্গে কখনোই ঝগড়া বিবাদ করে দিয়ে যাওয়ার পক্ষপাতী নই, আমরা যেতেও চাই না। কিন্তু যখন আমার সীমান্তে গুলি করে হত্যা করা হয় আমার নাগরিকদের, তখন সেটাও আমরা মেনে নিতে পারি না। সম্পর্কের অবনতি ঘটায় এমন মন্তব্য দান থেকে বিরত থাকতে পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দয়া করে বিভাজনের রাস্তা তৈরি করবেন না। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এই যাত্রার চতুর্থ দিন ২৬ মে ট্রেনের টিকিট বিক্রি চলছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসন অনলাইনে ক্রয় করছেন যাত্রীরা। সকালে ৩০ মিনিটের মধ্যে ১৬,০০০ টিকিটের বিপরীতে ১,২৭,০০,০০০ বার সার্ভারে হিট হয়েছে। আসন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে কালো বাজারির সুযোগ নেই বলে দাবি করেন স্টেশন ম্যানেজার। উষা ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। নিরাপত্তা, আরামদায়ক পরিবেশ, নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা এবং সাশ্রয়ী ভাড়ার কারণে বেশিরভাগ মানুষ স্বস্তির যাত্রা হিসাবে ট্রেনকে বেছে নেয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এরই অংশ হিসেবে যাত্রার চতুর্থ দিন অর্থাৎ ২৬শে মে ট্রেনের টিকিট বিক্রি চলছে। অন্যদিকে অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে অনেক। অনলাইনে যে সিস্টেম, এই সিস্টেমের গেরা করলে পরে দেখা যাচ্ছে যে আমরা যারা উত্তরবঙ্গের যাত্রী আছি, আমরা সঠিক সময়ে ক্লিক করার পরও টিকিট পাচ্ছি না। 2টার সময় যদি আমরা প্রবেশ করি সার্ভারে, ওয়েবসাইটে দেখি সবগুলা টিকিট আছে, মুহূর্তের ভিতরে সার্ভার ডাউন মারে, টিকিট শু করতেছে কিন্তু টিকিট কাটতে পারতেছে না। সারাদিন থাকলেও টিকিট নাই, স্টেশনেও টিকিট নাই, অনলাইনেও কোনো টিকিট নেই। সকাল ৮টা থেকে 8:30 পর্যন্ত ১৬,০০০ টিকিটের বিপরীতে ১,২৭,০০,০০০ বার হিট করার ফলে এই ভোগান্তি বলে জানিয়েছে স্টেশন মাস্টার। ১৬,০০০ প্লাস টিকিট বিক্রি হয়েছে সকালে। সকাল ৮টা থেকে ৮:৩০টার মধ্যে আমাদের সার্ভারে হিট করেছে ১,২৭,০০,০০০। আর ৯টার মধ্যে সকল টিকিট বিক্রি, পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শেষ হয়েছে। ১৪ ঘটিকা থেকে আমরা পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু করব।
এখানে প্রায় 16,000 প্লাস টিকিট আছে। কোনো রকম টিকিট কালোবাজারির অভিযোগ নেই বলেও জানান তিনি। কোনো ধরনের কালোবাজারির কোনো অভিযোগ আমার কাছে এই পর্যন্ত আসেনি বা আমি এখনো পাইনি। এদিকে যাত্রীর চাহিদার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে অতিরিক্ত বর্জ্যের চাপ সামলাতে সাভারের চামড়া শিল্পনগরী সিইটিপির সক্ষমতা যথেষ্ট নয় বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, নকশাগত ত্রুটি ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার সমাধান করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চামড়া শিল্পে $12 বিলিয়ন আন্তর্জাতিক বাজার সরকার ধরতে চায় বলেও উল্লেখ করেছেন মন্ত্রী। দুপুরে ট্যানার্স মালিকদের সাথে মতবিনিময় ও সাভার চামড়া শিল্পনগরী পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় শোধনাগার দ্রুত সমাধান করার তাগিদ দেন ট্যানার্স মালিকরা। এটি তো একটি এখানে ডিজাইনেরও ভুল আছে এবং যে ক্যাপাসিটি প্রজেক্ট করা হয়েছে সেই ক্যাপাসিটির প্রজেকশনের মধ্যে ভুল আছে। ইটিপির কারেকশনের জন্য একটা প্রপোজাল নিয়ে আসার জন্য একটা স্টাডি করছে একটা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে একটা ইটালিয়ান প্রতিষ্ঠান। তাদের রিপোর্ট আমরা সপ্তাহ দুয়েকের মধ্যে পাবো আশা করি। যে পরিমাণ চামড়া আহরণ করা যাবে তার পুরোটা যদি আমরা এক্সপোর্ট সেক্টরে কনভার্ট করতে পারি তাহলে এটি এখনো প্রায় 12 বিলিয়নের একটা সম্ভাবনাময় খাত। তো ব্যস্ততার মাঝে আপনার সিটিভি পরিদর্শন করেছেন, তো আমরা আশাবাদী। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা রিজার্ভের চাপ, বিনিয়োগের স্থবিরতা, জ্বালানি সংকট ও উৎপাদন খরচ বাড়ায় দেশের সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দুপুরে মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তারা। একই সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় সেবা খাতের প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন তারা। মোদাসির আলীর প্রতিবেদন। শনিবার রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়ে অর্থনৈতিক অবস্থান সূচক সামষ্টিক অর্থনীতির ত্রৈমাসিক মূল্যায়ন শীর্ষক সেমিনার আয়োজন করে DCCI। এতে দেশের বর্তমান অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ, জ্বালানি সংকট এবং কর্মসংস্থান কমে যাওয়ায় দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে বলে জানান তারা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিতে খাদ্য উৎপাদন কমেছে, জ্বালানি সংকটে শিল্প উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে এবং মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় সেবা খাতেও নেতিবাচক প্রভাব পড়ছে। ম্যানুফ্যাকচারিং খাতে উঠে এসছে এখানে ক্রেডিট লিকুইডিটি, এখানে SME লোনের ইন্টারেস্ট রেটটা বেশি, এনার্জি সিকিউরিটি দরকার, ভ্যাট রেটটাকে কমিয়ে 5 থেকে 10% নিয়ে আসার জন্য সাজেস্ট করেছে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এত কম যে আমরা কল্পনাই করতে পারি না। আমাদের $1 বিলিয়ন মাত্র আমাদের ফরেন ইনভেস্টমেন্ট, সেটা কোন ফর্ম এটা বলা মুশকিল। সেই ক্ষেত্রে আমি দেখতে পারতেছি না যে আমাদের যে লং টার্ম গ্রোথটা এটা কি করে একটা সাস্টেইন হাই লেভেলে যাবে। পরিস্থিতি উত্তরণে বাজার স্থিতিশীল রাখা, শিল্পে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, SME খাতে স্বল্প সুদের ঋণ এবং বন্দর ব্যবস্থার উন্নয়নের তাগিদ দেন বিশ্লেষকরা। ক্রিয়েট সিকিউরিটি ইন্টারেস্ট অন মুভেবল অ্যাসেট, এটা একটা গ্লোবালি অ্যাকসেপ্টেবল মেথডোলজি। ম্যানুফ্যাকচারিং সেক্টর ইজ নট ডুইং গুড। সো চ্যালেঞ্জগুলি কোথায় হচ্ছে, আমরা যদি গ্র্যানুলার স্পেসিফিক চ্যালেঞ্জগুলি জানি তখন আমাদের পক্ষে ডিসিশন আসলে বেসিক্যালি খুব সহজ আর কি। প্রচলিত অর্থনৈতিক সূচকগুলো তাৎক্ষণিক বাস্তব পরিস্থিতির প্রতিফলন দিতে ব্যর্থ হওয়ায় নতুন EPI সূচক চালু করেছে বলে জানায় DCCI। অর্থনৈতিক এই চাপ মোকাবেলায় সমন্বিত ও দ্রুত পদক্ষেপ নেয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আমি EPI উদ্যোগটাকে খুবই সাধুবাদ জানাচ্ছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত ন্যায্য হিস্যার ভিত্তিতে, এমন মন্তব্য করে বীর মুক্তিযোদ্ধা জাসাসের সাবেক সভাপতি এবং বর্তমান মোহনা টেলিভিশনের নির্বাহী পরিচালক MA মালেক বলেন, সেই সম্পর্কের ভিত্তিতে ফারাক্কা বাঁধের সংকট সমাধান করতে হবে সরকারকে। ফারাক্কা দিবস উপলক্ষে সকালে রাজধানী প্রেস ক্লাবে আয়োজিত ভাসানী মঞ্চের সভায় সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি। এতে 1972 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া চুক্তির জন্যই ফারাক্কা সমস্যার সমাধান না হওয়াকে দায়ী করেন বক্তারা। পাশাপাশি এই সংকট সমাধানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেয়া উদ্যোগকে স্মরণ করেন তারা। যেদিন শেখ মুজিবুর রহমান 1972 সালের 17 মার্চ গ্যারান্টি ক্লজ 0 একটি চুক্তি করেছেন, 25 বছর মেয়াদী যে চুক্তি করেছেন
এই চুক্তির ফসল আজকে আমরা ভোগ করছি। আব্দুল হামিদ খান ভাসানী এই গঙ্গার পানি ন্যায্য হিসাবের জন্য যে লং মার্চ করেছিলেন, আজকে আমরা সেটা স্মরণ করছি। আমরা মনে করি যতদিন পর্যন্ত ভারতে আগ্রাসন থাকবে ততদিন পর্যন্ত এই ধরনের অনুষ্ঠান চলতে থাকবে। যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার। সকালে বরিশাল আঞ্চলিক পর্যায়ে নতুন করে স্পোর্টসের শুভ উদ্বোধনকালে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলাকে সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করছে। শারীরিক কসরত করতে হবে এবং এর মাধ্যমেই তারা এগিয়ে যেতে পারবে। এবং এই কারণেই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি অনেক দিন ধরে ভাবছেন যে আমাদের দেশের এই শিশুদের, আমাদের দেশের ছাত্রদের তাদের পরিপূর্ণ শারীরিক বিকাশ, মানসিক বিকাশ এবং ভবিষ্যতে যারা কম্পিটিটিভ একটা লাইফ তারা লিড করতে পারে, দেশের মধ্যে তারা কম্পিটিশনে যুক্ত হতে পারে, দেশের বাইরে তারা বিভিন্ন কম্পিটিশনে জয়ী হতে পারে, সেই প্রক্রিয়া আমাদের শুরু করা প্রয়োজন। কর্পোরেট ফুটবলে জমে উঠেছিল প্রতিদ্বন্দ্বিতা আর উত্তেজনা। রবি আজিয়াটা প্রিমিয়ার্স শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো অ্যাগমেন্টক প্রেজেন্টস FCCI ফুটবল টুর্নামেন্ট 2026। রাজধানীতে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় দেশের বিভিন্ন মাল্টিন্যাশনাল ও কর্পোরেট প্রতিষ্ঠান। ফাইনালে শক্ত প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রবি আজিয়াটা প্রিমিয়ার্স। অপরদিকে রানার্স আপ হয় ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ। আয়োজকরা জানান, কর্পোরেট অঙ্গনে সৌহার্দ্য, টিমওয়ার্ক ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতেই এই আয়োজন। বাংলাদেশের তরুণ গেমারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করল আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকি টাইপস। কুরবানি রান নামে ব্যতিক্রমধর্মী একটি গেমিং টুর্নামেন্টের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। রাজধানী তেজগাঁওয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দেশীয় গেমিং শিল্পকে এগিয়ে নেওয়া এবং তরুণদের জন্য সুস্থ ও প্রতিযোগিতামূলক বিনোদনের পরিবেশ তৈরি করতেই এই আয়োজন বলে জানিয়েছে আয়োজকেরা। ইলিউশন আর্ক প্ল্যাটফর্মের মাধ্যমে গেমাররা টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। আগামী 10 জুন পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ দুর্ঘটনায় পণ্যবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত 8 জন নিহত ও 25 জন আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে থাই সংবাদ মাধ্যম। বিকেলে বিমানবন্দর রেল স্টেশনের কাছে নিরাপত্তা ব্যারিয়ার নামার পর বাসটি রেল লাইনে আটকে পড়ে এবং দ্রুতগতির ট্রেন সেটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাস ও আশপাশের কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। পরে দমকল ও উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের হাসপাতালে পাঠান। বিসিবির নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে অ্যাড হক কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়েছে। বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি AFM সাইফুল করিমের বেঞ্চ থেকে মামলাটি পরিচালনার অনুমতি নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে মামলাটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজনীতির নামে অরাজকতা করতে চাইলে জনগণই জবাব দেবে, চাঁদপুরের প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার। পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণায় সরকারকে জামায়াত আমিরের সাধুবাদ। ভালো কাজে পাশে থাকলেও স্বৈরাচারী আচরণে কঠোর পরিণতির হুঁশিয়ারি। ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইলেও সীমান্ত হত্যা অগ্রহণযোগ্য বললেন ফখরুল। বিএনপি পানির ন্যায্য হিস্সা আদায় করবে, মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং ঈদে চামড়া বর্জ্যের চাপ সামলাতে অক্ষম সাভারের ইটিপি, বললেন শিল্পমন্ত্রী। আন্তর্জাতিক বাজার ধরতে সংকটের সমাধান চায় মালিকপক্ষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।